ভিডিও কি দেখা যাচ্ছে? শুধু বোর্ডটা দেখলে হবে জানাব। হ্যাঁ, বাস এতটুকু। আপনারা আমরা এটা করতেছি কেন? শেখানোর উদ্দেশ্যে। খতিব সাহেবের কাছ থেকে পরামর্শ সাপেক্ষে যে সাথী ভাইরা যারা কোরআন শিখতে আসে তারা বলতেছে যে এটা যদি রেকর্ড করে শোনানো হয়, উনি বলছেন যে শেখানোর নিয়াতে করা যাবে। কিসের জন্য করতেছি ভাই? আমরা শিখার জন্য, ঠিক আছে না? একে অপরের শিখার জন্য, আরো মানুষ যেন শিখতে পারে সেই হিসেবে, ঠিক আছে ইনশাল্লাহ? তো এই নিয়াতে কোনো রকমের আমাদের কোনো দিক থেকে কোনো রকম যদি সমস্যা সৃষ্টি হয়, আমরা একেবারে পরামর্শ করব। খতিব সাহেব হুজুর আছে, তার সাথে পরামর্শ করব, ঠিক আছে না? আমাদের দ্বারা ভুল ত্রুটি হওয়াটাই স্বাভাবিক। আমার আচরণের দ্বারা কোনো ভুল ত্রুটি পরিলক্ষিত হলে আমাকে বলবেন, আমি শুধরানোর চেষ্টা করবো। বা আমাদের কারোর মধ্যে ত্রুটি বিচ্যুতি হলে আমরা একেবারে যেন একে অপরের পিছনে যেন ইস্কাল না করি, শিকায়ত না করি, তাহলে কিন্তু ফেসাদ হবে। আর এই যে একটা কোরআন শিক্ষার যে একটা তালিম, এটা নিচে রাখবো না, নিচে রাখবো না, কখনোই এই কায়দা নিচে রাখবো। কোরআনের আয়াত আছে। তো আমরা সব সময় একটা খেয়াল রাখবো, শয়তান কিন্তু এই কোরআন শিক্ষাটাকে দিতে চাবে না, কোরআন শিখতে দিতে যাবে না। সব সময় সে বিভিন্ন দিক থেকে বাধাগ্রস্ত করার চেষ্টা করবে। এইটাকে আমাদের কিন্তু বুঝতে হবে, ঠিক আছে ইনশাআল্লাহ? আমরা শয়তানের চালগুলো শিখবো, জানবো, বুঝবো, আর বুঝে একে অপরে আমরা সবাই পরামর্শ সাপেক্ষে যাবতীয় কাজ আমরা সমাধান, আর সবাই যেন একই লেভেলে আমরা যাইতে পারি, এই ব্যাপারে আমরা সবার সহযোগিতা কামনা করি, ঠিক আছে ইনশাআল্লাহ? একে অপরে তো আসেন, এখানে আলিফকে টানা যাবে না, তাই তো? লামকে টানতে হবে, তাই তো? আর মিমের উপর তাজদিদ আসার কারণে একটা গুন্না তৈরি হবে। আবার মিম আছে, একটা তাজদিদ আসার কারণে গুন্না, আবার মিম আছে, সেটারেও টানতে হবে কিনা? হ্যাঁ, কেমনে হবে আমি বলে দেই, তারপর আপনারা উচ্চারণ করেন। আলিফ লাম মিম, বলেন। আরেকবার বলেন। আমরা যে ভুলটা করি সেটা হলো এই গুন্নাটা বাদ দিয়ে দিই। যেমন কেমনে উচ্চারণ করি? আলিফ লাম মিম, কি বলে বলেন? গুন্নাটা হবে কিনা? হবে তো? তাহলে গুন্নাটা ছুটানো যাবে? কারণ কি, কেন গুন্না হবে? কি ফর্মুলা কি? নুনে মিমে তাসদিদ, নুনে মিমে তাসদিদ, গুন্না করা ওয়াজিব। নুনে মিমে তাসদিদ, গুন্না করা ওয়াজিব। নুনে মিমে তাসদিদ, গুন্না করা ওয়াজিব। ক্লিয়ার হয়েছে? এই যে ওয়াজিব গুন্না কোরআন শরীফে ভুরি ভুরি পাবেন, ভুরি ভুরি পাবেন। তাহলে এই ফর্মুলাটা আমরা মুখস্থ করতে পারবো কিনা? গুন্নার সবচেয়ে সহজ নিয়ম হলো এইটা, নুনে মিমে তাসদিদ, গুন্না করা, এরপর মিম সাকিনের গুন্না, নুন সাকিনের গুন্না, এগুলো পরে আসবে। তাহলে গুন্না কি জিনিস এটা ধারণা হইলো কিনা? নাকের ভিতরে গুন গুন করিয়া পরিবার নাম গুন্না। ক্লিয়ার হয়েছে? নাকের বাসিতে পড়ার নাম হলো গুন্না, বা নাকের ভিতরে গুন গুন করিয়া পরিবার নাম গুন্না। আমাদের বাংলা ভাষায় নাকের মধ্যে পড়ি না, চাঁদ, পাঁচ, আছে না? আছে এরকম। তারপর আর কি বলি? চাঁদ, বাঁশ, আছে না? বাঁশ, বাঁশি, এরকম আছে না? নাকের মধ্যে নেই, নাসিকায়। ঠিক যেমন আমাদের কোরআন শরীফেও আছে, ঠিক আছে ইনশাআল্লাহ? নাকের মধ্যে। তাহলে আমরা মাদ মানে টেনে পড়া, আর গুন্না মানে নাকের মধ্যে গুনগুন করা, নাকের মধ্যে গুনগুন করা। গুন্না মানে নাকের মধ্যে সহজ একটা সংজ্ঞা মুখস্থ করেন, বেশি বড় তার দরকার নেই। আগে নাকের ভিতরে গুনগুন করে পড়া। গুন্না মানে নাকের ভিতরে, মাদ মানে টেনে পড়া, মাদ মানে। তাহলে আমরা প্রথম পৃষ্ঠায় যে হরফগুলো পড়লাম, এখানে আলিফ আর হামজা বাদে বাকিগুলো কি করে পড়বো? আপনারা টানতে পারছেন তো? আমি 29টি হরফ দেখাইছি না? এখন কায়দার দিকে নজর দেন, সবাই আঙ্গুল দিবেন। আমরা এবার কায়দা পড়বো, ঠিক আছে না? 1 নাম্বার পৃষ্ঠা, 2 নাম্বার পৃষ্ঠা, শুরু করেন। সবাই দেখছেন, পাইছেন 1 নাম্বার পৃষ্ঠা? 1 নাম্বার পৃষ্ঠা সবাই বের করেন, বের করছেন? আশেপাশে একটু খেয়াল রাখবো। আমি পেয়ে গেছি, পাইলে আমার ডানে বামে দেখবো যে আমার আশেপাশে যারা আছেন এরা পেয়েছেন কিনা। সবাই পাইছেন? ও জুতে 4 ফরজ, সমস্ত মুখ ধোয়া, 2 হাতের কনুই সহ ধোয়া, মাথার 4 ভাগের 1 ভাগ মাসে করা,
জিহ্বার টাকনু সহ ধোয়া, অজু ভঙ্গের কারণ 7টি, পায়খানা পেশাবের রাস্তা দিয়া কোনো কিছু বাহির হওয়া, মুখ বরিয়া বমি হওয়া, শরীরের কোন জায়গা হইতে রক্ত পুষ বা পানি বাহির হইয়া গড়াইয়া পড়া, চিতুর সহিত রক্তের ভাগ সমান বা বেশি হওয়া, চিতুর সহিত রক্তের ভাগ সমান বা বেশি হওয়া, চিত বা কাঠ হইয়া হেলান দিয়া ঘুম যাওয়া, পাগল মাতাল অচেতন হওয়া, নামাজে উচ্চ স্বরে হাসা। এই 7টা কারণের যে কোনো একটা কারণ যদি উপস্থিত ঘটে অজু অবস্থায়, তাহলে আমার অজু ভেঙে যাবে, ওই দিয়ে নামাজ পড়তে পারবো না, কোরআন শরীফ ধরতে পারবো না। ক্লিয়ার? এই 7টা কারণ সবার মুখস্থ করা দরকার কিনা? আস্তে আস্তে প্রায় আমরা আলোচনা করব, সবাই মুখস্থ করবেন ইনশাআল্লাহ, ঠিক আছে না? গোসলের 3 ফরজ, গোসলের কয় ফরজ? কুলি করা, নাকে পানি দেওয়া, আরেকবার সমস্ত শরীর ভালোভাবে ধৌত করা, গোসলের 3 ফরজ, কুলি করা, নাকে পানি দেওয়া, সমস্ত শরীর ভালোভাবে ধৌত করা, এগুলো জানা দরকার কিনা? হ্যাঁ, গোসলের ফরজ গোসল জানা দরকার কিনা? অনেকে ফরজ গোসলই জানে না, ঠিক আছে না? হ্যাঁ, তাহলে ফরজ গোসল না হইলে তারপর আমরা সবচেয়ে গাফেল তাহারাত, যেটা পবিত্রতা, এই পবিত্রতার ব্যাপারে আমরা পুরোপুরি গাফেল অধিকাংশ, ঠিক আছে ইনশাআল্লাহ? আমরা পবিত্রতার ব্যাপারে সতর্ক হব ইনশাআল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ? হ্যাঁ, তাহলে গোসলের ফরজ 3টা। আস্তে আস্তে নামাজের আস্তে আস্তে আমরা সবগুলো মুখস্থ করে ফেলবেন। এখন আমরা প্রথম পৃষ্ঠাটা বের করছি তো, সবাই আঙ্গুল দেন, সবাই নজর থাকবে কিন্তু কায়দায়। আমার তো বহুত দিন দেখছেন নাকি, বহুতক্ষণ দেখছেন না? এখন কায়দার দিকে নজর রাখবেন, নজরকে উঠাবেন না, কায়দার দিকে নজর, ঠিক আছে? নজর আছে কায়দায়, আঙ্গুল দেন। এই তর্জনী আঙ্গুলটা একেবারে হরফের নিচে রাখবেন, কেউ আমাকে দেখবেন না, কায়দার দিকে নজর, তীক্ষ্ণ দৃষ্টি রাখেন, রাখছেন? আঙ্গুল দিবেন, আঙ্গুল দিবেন, আঙ্গুলের সাথে একটা সম্পর্ক আছে, ঠিক আছে না? আলিফ, আরেকবার বলেন, বা, তা, হা, জিম, হা, খ, দাল, দাল, র, সা, সিন, শিন, সদ, বদ, ত, র, আইন, ওয়াইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া, ইয়া। এখন আমি বলে দিলাম, সবাই কি পড়তে পারবেন একসাথে? কায়দার দিকে নজর রাখেন, আবার নজর রাখেন, আঙ্গুল দেবেন, সবাই একসাথে শুরু করবেন, আমি বলবো না, আপনারা। হ্যাঁ, শুরু করেন। দুই নাম্বার পৃষ্ঠায় চলে যান, 2 নম্বরে, 2 নাম্বার পৃষ্ঠা উল্টান, উল্টাইছেন সবাই? হ্যাঁ, যে পৃষ্ঠা পড়ছেন তার উল্টা দিকে দেখেন, আছে আছে। আমি আপনাদেরকে বোর্ডে, হোয়াইট বোর্ডে 20টা হরফের 3টা রূপ
দেখিয়েছিলাম 19টা হরফে, আর হায়ের বহুরূপী দেখাইছিলাম, মনে আছে? এখন সেইগুলো এখানে আছে কিনা? বোর্ডে দেখিয়েছি, এখন আমরা কায়দায় পড়বো, ঠিক আছে না? নজর কি বোর্ডে রাখবো না কায়দায় রাখবো? সবার নজর থাকবে তো ইনশাল্লাহ? নজর উঠাবেন না, নজর রাখেন আর আঙ্গুল দেন, বায়ের নিচে আঙ্গুল দেন, দিচ্ছেন? পরিপূর্ণ বা, তাই তো? এটা পরিপূর্ণ চেহারা, আর বাকিগুলো আংশিক। বাকিগুলো কি বলেন? পূর্ণ বা, আংশিক বা, আংশিক বা। আংশিক মানে বুঝতে পারছেন? এ পার্ট অফ বা, মানে বায়ের একটা অংশ, বায়ের একটা অংশ নিয়ে বা বানানো, ঠিক আছে না? আর পরিপূর্ণ বা, পূর্ণতা, আংশিকতা, আংশিকতা, পূর্ণতা, আংশিকতা, আংশিকতা, পূর্ণ নুন, আংশিক নুন, আংশিক নুন, পূর্ণ ইয়া, আংশিক ইয়া, আংশিক ইয়া, পূর্ণ জিম, আংশিক জিম, আংশিক জিম, পূর্ণ হা, আংশিক হা, আংশিক হা, পূর্ণ খ, আংশিক খ, আংশিক খ, পূর্ণ সিন, আংশিক সিন, আংশিক সিন, পূর্ণ শিন, আংশিক শিন, আংশিক শিন। এর পরের অংশে চলে যান, সেকেন্ড অংশে। হ্যাঁ, পূর্ণ সদ, আংশিক সদ, আংশিক সদ, পূর্ণ দদ, আংশিক দদ, আংশিক দদ, পূর্ণ আইন, আংশিক আইন, আংশিক আইন, পূর্ণ গইন, আংশিক গইন, আংশিক গইন, পূর্ণ ফা, আংশিক ফা, আংশিক ফা, পূর্ণ কফ, আংশিক কফ, আংশিক কফ, পূর্ণ কাফ, আংশিক কাফ, আংশিক কাফ, পূর্ণ লাম, আংশিক লাম, আংশিক লাম, পূর্ণ মিম, আংশিক মিম, আংশিক মিম। এরপরে তা হা, 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 সবকটা হা। হা হলো বহুরূপী। হা কি? এই দেখেন, এই দেখেন একটা হা, তাই তো? এই যে আমরা জিলাপি খাই, দেখছেন? এই একটা পাখির ঠোঁটের মতো দেখেন, এই একটা আবার হা, এই আবার একটা হা, ঠিক আছে? কয়টা হা পাইলাম? 5টা। হা হলো বহুরূপী। হা কি? এক এক জায়গায় এক এক রকম। শুরুতে হা এরকম, মাঝে থাকবে এইরকম, শেষে থাকবে, ক্লিয়ার হয়েছে? শুরুর হা, মাঝের হা, মাঝের হা, শেষের হা, শেষের হা, মানে শব্দের শেষে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এই 20টা হরফ আমি বোর্ডে দেখাইছি কিনা এতদিন? পাইছেন আপনারা? এখন চলে যান 3 নাম্বার পৃষ্ঠা। 5 নাম্বার পৃষ্ঠা। এখন এই যে আমরা শিখলাম এলোমেলো, এখন বাচ্চাদের এবিসিডি শিখায় না? এরপরে এলোমেলো আছে কিনা? হ্যাঁ, এইটা কি, এইটা কি, এইটা কি বলে কিনা? আচ্ছা, আমি একটু বোর্ডে দেখাই, আপনারা দেখেন। আচ্ছা, বলেন তো এইটা কি? এইটা কি? এইটা কি? এইটা কি? এটা কি? এইটা কি? এইটা কি? আচ্ছা, বলেন তো এইটা কি? হ্যাঁ, এইটা কি? আইন। এইটা কি? আর হামজা হলো ছোট্ট এবং অ্যাঙ্গেল হবে নিচের দিক। হামজার অ্যাঙ্গেলটা কোথায়? আর আইন হলো সোজা, আইন হলো সোজা। এটা কি? এইটা, এইটা, এটা কি? এরকম ত্রিভুজ আকৃতির। এটা কি? এইটা কি? এটা কি? এইটা, 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 এভাবেই তো আছে এলোমেলো, তাই না? হ্যাঁ, বলেন তো এইটা কি? কাফ। হ্যাঁ, এইটা
কাফ, এইভাবে বগের মাথার মতো, ঠিক আছে? হ্যাঁ, তারপরে বলেন এইটা কি? এইটা এইটা মোটামুটি এইগুলো আছে না? এখন আমরা 3 নাম্বার পৃষ্ঠা এলোমেলো আছে, দেখি কেমনে পড়ে। নিচের দিকে তাকান, সবাই নিচের দিকে তাকিয়ে কায়দার দিকে নজর দেন। আঙ্গুলটা দেন, তর্জনী আঙ্গুলটা, ইন্ডেক্স ফিঙ্গার যেটাকে বলে, দিয়েছেন? আচ্ছা, প্রথম অক্ষরটাকে কি রকম দেখা যাচ্ছে? হ্যাঁ, এক দাঁতের নিচে এক নুক্তা, এটাকে কি বলবো? বা। জিম, ওই যে হায়, হ্যাঁ, তারপরে একটা ফা, সদ, মিম, হা। আবার প্রথম লাইনটা দেখেন, বা, জিম, ফা, সদ, মিম, হা। বলেন এই কয়টা হরফের মধ্যে সমস্যা আছে? নাই তো? 2 নাম্বার লাইনে চলে আসেন, কাফ, শিন, আইন, আলিফ। কি হবে? এটা কি হবে? কেন নাম হইল? বাম দিকে গেছে, তাহলে আমার হয় নাই নাকি? তাহলে আলিফ হইতে গেলে কি লাগবে? ডাইনে লাগবে। তাহলে এটাকে আলিফ বলা যাবে? আমি বললেও কি আপনারা বলবেন? হ্যাঁ, এই জন্য বলছি চোখ দিয়ে দেখতে হবে, শকুনের চোখের মতো দেখতে হবে, ঠিক আছে না? ভালো করে চোখ দিয়ে দেখেন। হ্যাঁ, লাম, তারপরে একটা বা, গাইন, আবার কাফ, শিন, আইন, লাম, বা, গাইন। বলেন তো আবার কি বলছি? মাশাআল্লাহ, পারবো না? 3 নাম্বার লাইন। কয় নাম্বার লাইন? 3 নাম্বার লাইন। কাফ, ওই যে বগের মাথার মতো আছে না, বগের মাথার মতো এরকম, কাফ, কফ, নাকি ফা? কেন কফ হলো বলেন? গোল মাথা, 2 নুক্তা, গোল মাথা, গোল মাথা, কি হবে এটা? 3 মাথাওয়ালা, নুক্তা নাই, কি? সিন, হা, তা, মিম। আবার এই লাইনটা, কাফ, কফ, সিন, হা, তা, মিম। আবার বলেন এটা। ক্লিয়ার হয়েছেন? এবার 4র্থ নাম্বার লাইন, 4র্থ 4 নাম্বার লাইনে চলে আসেন। আছে? হ্যাঁ, সবের মাথার উপর এখন নুক্তা চলে আসে। গড, খ, আমপাড়া কোটা, উপরে আছে ওটা, তার নাম খ, তার নাম খ। তাহলে আমপাড়া কোটা উপরে, আমপাড়া কোটা নিচে আছে ওটা, তার নাম জিম, তার নাম জিম। বলা হয়েছিল আপনাদের, পড়ানো হয়েছিল? তাহলে ক্ষয়ের পরে কি দেখতে পাচ্ছেন? তাহলে জিমের নুক্তা কোথায়? নিচে। বলেন আবার, দদ, হ্যাঁ, শুরুতে 4 নম্বরের শুরুতে আছেন, দদ, খ, জিম, ইয়া, হা, হা। আবার বলেন এই লাইনটা। মাশাআল্লাহ। 5ম লাইনে চলে আসেন, আবার একটা হা। ওই যে জিলাপি, জিলাপি খাই না আমরা, জিলাপির প্যাচের মতো, হা, হামজা, ওয়াইন, ফা, নুন, আইন, হা, হামজা, ওয়াইন, ফা, নুন, ওয়াইন। বলেন এই যে এলোমেলো আছে, আমরা পারবো না হরফ চিনতে? আচ্ছা, এখন একটা কথা বলি। হ্যাঁ, উনি একটা কথা বলছেন, আপনারা 5 নম্বর লাইনের দ্বিতীয়টা দেখেন। 5 নম্বর লাইনের দ্বিতীয়টা, দ্বিতীয়টা এরকম আছে। 5 নম্বর লাইনের দ্বিতীয়,
এরকম আছে কিনা? এখন একটা কথা বলি, হামজা, গোল হামজা এমনই একটা হরফ, ও কারোর সাথে মিলে না, ও কারোর সাথে, সবাই ভালো করে শোনেন, গোল হামজা। হামজা কয়টা কোরআন শরীফে? দুইটা। হামজা কয়টা কোরআন শরীফে? তাহলে আরেকটা গেল কোথায়? এটাকে কি বলে? এই সবকটা কি লিখলাম? আলিফ। মানে যখন খালি থাকবে, আলিফ যখন, তখন সেটা আলিফ। আলিফের উপরে নিচে যখন কিছু পাবো না, তখন সেটা কি বলছিলাম? এটা আলিফের সাথে যখন কোনো কিছু পাওয়া যাবে না, তখন সেটাকে কি বলবো? আলিফ। এখন কি দিলাম বলেন? এটার নাম কি? জবর। এটার নাম কি? এটা কি? এইটা, 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 এটা কি? সাকিন। ঠিক আছে, এটার নাম কি? সাকিন। তাজদিদ তো দেই নাই, দিছি? কোরআন শরীফে কোন জায়গায় আলিফের উপর তাজদিদ পাওয়া যাবে না, এই জন্য দেই নাই। আর যদিও আইসা যায় তাহলে সেটা হামজা হবে। তাহলে আলিফ যখন এরকম খালি থাকবে তখন সেটা আলিফ, আর যখন উপরে নিচে কিছু আসবে তখন সেটা কি? এইটার নাম লম্বা হামজা। এটার নাম কি? আর এটার নাম গোল হামজা। এখন জবরজের পেশকে কি বলে? হারকাত বা হরকত। দুই জবর দুই জের দুই পেশকে কি বলে? টান। এটা কি? সাকিন, তাই তো? বলেন, হারকাত তানবিন সাকিন থাকলে, আরেকবার, আরেকবার, আলিফ তখন হামজা হয়, হারকাত তানবিন সাকিন থাকলে, আলিফ তখন হামজা হয়। বুঝাইতে পারছি? খালি থাকলে আর খালি না থাকলে হামজা। বুঝতে পারছেন? এখন আমার মাথা কি? খালি। খালি মাথা। এখন কি হইলাম? টুপিওয়ালা নাকি? ঠিক আছে, বুঝতে পারছেন? হরকত তানবিন সাকিন থাকলে, আলিফ তখন হামজা হয়। এখন এইটাতে হামজা হয়, কোন হামজা? লম্বা হামজা। কারণ কেন লম্বা বলবো? যেহেতু হামজা আর একটা আছে, যেহেতু হামজা আরো একটা, এই জন্য আমরা লম্বা আর গোল বলতেছি। তাহলে এটাও হামজা, এটাও হামজা। এখন ওনার প্রশ্ন হলো, নিচে একটা দাগ কেন? আপনার প্রশ্ন কি? আপনাদেরও প্রশ্ন আছে, নিচে কেন দাগ দিল? নিচে দাগ দিল এই জন্য, হামজা যখন কোন শব্দে মিলবে, হামজা যখন ধরেন কোন একটা শব্দের মাঝখানে লিখব, এটা কি লিখলাম? এটা কি? এটা কি? এখন মনে, এটা লাম নাকি? এখন এই জায়গাটা আমি হামজা লিখবো, ঠিক আছে? এই হামজাটা একটা দাগ দিয়ে এভাবে লিখতে হবে। বুঝছেন আমার কথা? আচ্ছা, শুধু দাগ আছে, এটা কি কোনো অক্ষর? বলেন, কোনো অক্ষর ধরা যাবে? লাঠিও নাই। এই দাগটা দিয়ে তখন আমি কি লিখবো এখানে? ক্লিয়ার হয়েছে? যখন মাঝখানে আমি হামজা লিখবো তখন এরকম একটা দাগ দিয়ে, কারণ হামজাকে কারোর সাথে পেঁচায়ে মিলায়ে লেখা, হামজা সে তার নিজের অস্তিত্বকে অলওয়েজ বজায় রেখে চলে, নিজের অস্তিত্ব কখনো বিলীন করে না। তার অস্তিত্ব অলওয়েজ কোরআন শরীফে কি থাকে? একই রকম থাকে। ক্লিয়ার হয়েছে? হামজার অস্তিত্বটা চেনা সবার জন্য সহজ। এটার নিজের অস্তিত্ব সবসময় ঠিক রাখে, কখনো সে বিলীন হয় না, কারোর সাথে বিলীন। হয়তো দেখবেন, এই যে দেখেন, ওয়ের মাথার উপর উঠে বসে আছে, অথবা দেখবেন ইয়ার নিচে বসে আছে, হয়তো উপরে আছে, না হয় নিচে আছে, এভাবেই হামজার অবস্থান। ঠিক আছে না? বুঝাতে পেরেছি? অথবা শব্দের শুরুতে আসলে এইরকম, ঠিক আছে না? হ্যাঁ। তাহলে কেন হয়েছে? প্রশ্নের উত্তরটা পাইছেন? হ্যাঁ, যদি মাঝখানে থাকে একটা দাগ দিয়ে উপরে লিখতে হবে। ক্লিয়ার হয়েছেন না? আচ্ছা, আসেন
এখন এটা তো সিঙ্গেল লেটার, এটা কি সিঙ্গেল লেটার নাকি? এখন আমরা বাচ্চাদেরকে শিখাই আকার রসিকার দীর্ঘিকার, তার সাথে আবার আর একটা অক্ষর যোগ করে 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 শব্দ গঠন করি না? আচ্ছা, এখন বলেন এইটা কি লিখলাম? হ্যাঁ, প্রায় শেষের দিকে। পায়ের চেহারা কয়টা? দেখেন তো এরকম না? তিনটা আসছে না? তাহলে বা বা বা, ক্লিয়ার না? সবাই ক্লিয়ার? বা বা বা। এখন ধরেন আমি বার সাথে আলিফ লিখবো, কেমনে লিখবো? কি হলো বলেন? বা আলিফ, বা আলিফ, বা আলিফ। ঠিক আছে, এখন আমি বায়ের সাথে ওয়াও লিখবো, কি হলো? বা ওয়াও। এখন কি একটা একটা হরফ হলো না দুইটা? তাহলে এখন কোরআন শরীফ এইভাবে তো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এইভাবে তো অক্ষর যোগ হবে। কেমনে যোগ হবে আস্তে আস্তে আমরা শিখবো। একটু ধারণা দিলাম আজকে, সিঙ্গেল লেটার গুলো আজকে বুঝতে পারলাম কিনা? আগামী ক্লাসে কিভাবে দুইটা বর্ণ একসাথে মিলানো যায়, তিনটা বর্ণ একসাথে, এগুলো শেখানো হবে। আংশিক রূপগুলো আমরা তো শিখলাম না? তো এখন এখানে বা লিখলাম, বা যাবর বাজের বাবি, বাপের কি হলো? আরেকবার বলেন, আরেকবার বলেন, আরেকবার বলেন। হ্যাঁ, এটা কি? বা যাবর বা যাবর বা, কি হলো? বাবা, বা যাবর বা, বা যাবর বা, বাবা, বাবা, বা জের বি, বা জের বি, বিবি, বিবি, বা পেশবু, বা পেশবু, কি হলো? বুবু, বুবু, বাবা, বিবি, বিবু, বাবা, বিবি, বিবু। আরেকবার বলেন, বুবু। ক্লিয়ার হয়েছেন? এখন এইগুলো কি টানা যাবে? কেন টানা যাবে না বলেন? ফর্মুলা হরকতের উচ্চারণ, হরকতের উচ্চারণ, এক জবর এক জের এক পেশকে, এক জবর এক জের এক পেশকে, হরকতের উচ্চারণ, হরকতের উচ্চারণ, বাবা, বিবি, বুবু। এখন আজকে একটা পয়েন্ট বলে শেষ করতেছি। দেখেন, এই যে বা আলিফ দিছি না, এখন কোন জায়গাটায় টানবো? এটা কি লিখলাম? বা আলিফ, তাই না? আর এটা কি লিখলাম? বা যাবর বা। এখন এটা কি হবে? বা আলিফ যাবর, কি বলবো? এখন ফর্মুলাটা শুনে নেন, এটা তো হরকত, শুধু হরকত। এখন বায়ের সাথে কি আছে? আচ্ছা, আমরা জানি 12 মাসের মধ্যে কোন মাসের লিডার বলা হয়? কোন মাসকে? রমজান মাস, তাই না? বলি না? রমজান মাসের মর্যাদা বাড়ে কিনা? মর্যাদা বেশি না? 7 দিনের মধ্যে শুক্রবার। আচ্ছা, আরবি 29টা হরফের মধ্যে লিডার কোনটা? আলিফ না শুরুতে? তা আপনি যদি এলাকার লিডারের সাথে একটু থাকেন, তা আপনার দাপটটা একটু অন্যরকম লাগে কিনা? লাগে কিনা? তা বার সাথে আলিফ হয়েছে, ওর একটা ভাব অন্যরকম হয়েছে কিনা? ভাবটা একটু অন্যরকম হয়েছে কিনা বলেন? ভাবটা একটু, কারণ তার সাথে লিডার আছে। তার সাথে কে আছে? লিডার আছে, ঠিক আছে না? বুঝানোর জন্য আর কি, ঠিক আছে? তা বলেন, জবরের বাম পাশে খালি আলিফ হইলে, আরেকবার, আরেকবার, আলিফ টানিয়া পড়িতে হয়, জবরের বাম পাশে খালি আলিফ হইলে, আলিফ টানিয়া পড়িতে হয়। এটা কি একটা ফর্মুলা না? এখন জবর যে কোনো হরফে আসতে পারে, এটা তো ফর্মুলা। তাহলে বা যাবর, কিন্তু বা আলিফ যাবর। এখন বার জায়গায় তা লাগান, তো তা যাবর, কিন্তু তা আলিফ যাবর। এখন মিম লাগান, মিম যাবর, কিন্তু মিম আলিফ যাবর।
নুন জবর না, নুন জবর না, কিন্তু নুন আলিফ জবর, নুন আলিফ জবর, লাম জবর না, দ্রুত বলেন, লাম জবর, লাম জবর, লাম আলিফ জবর। আচ্ছা, এই ফর্মুলাটা সব হরফে লাগানো যায় কিনা? একটা ফর্মুলা বললাম, সব কি পারবেন কিনা? পারবো না ইনশাআল্লাহ। দেখে পড়তে পারবেন তো আগামীকাল, আগামী ক্লাসে? আগামী ক্লাসে পারবো না? তাহলে হরকতের উচ্চারণ আর জবরের বাম পাশে খালি আলিফ আসলে, জবরের বাম পাশে খালি আলিফ আসলে পারবো তো? জবরের বাম পাশে খালি আলিফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। যেমন বা জবর বা, বা আলিফ জবর বা, তা জবর তা, তা আলিফ জবর তা, থা জবর থা, থা আলিফ জবর থা। এটা কেন টানলাম? ফর্মুলা কি বলে? জবরের বাম পাশে খালি আলিফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। এই ফর্মুলাটা মুখস্থ করতে পারবেন না? সবার কি মুখস্থ হয়েছে? সবার? বলেন তো একসাথে, জবরের আরেকবার, সবাই আরেকবার বলেন। আপনাদের নামটা একটু